হৃদির মনে কোণেও যেন খুশির ঢেউ আছড়ে পড়ল। অনেক দিন হলো নানুর বাড়িতে যাওয়া হয় না। সেই মেঠো পথ, পুকুর ঘাট আর গাছগাছালিতে ঘেরা শান্ত গ্রামটা হৃদির খুব প্রিয়। আর এবার তো ঈদের সবাই একসাথে থাকবে, আড্ডা আর হুল্লোড়ে গ্রামটা মেতে উঠবে। ভাবতেই হৃদির সারাদিনের ক্লান্তি যেন এক নিমিষেই উবে গেল। সে আর এক সেকেন্ড দেরি না করে নিজের রুমে ছুটে গেল। আলমারি খুলে ঝটফট তার প্রিয় জামা কাপড়গুলো বের করতে শুরু করলো। কিছুদিন আগে কেনা নতুন ঈদের ড্রেসগুলো সযত্নে ব্যাগে গুছিয়ে নিল সে। একটা অদ্ভুত শিহরণ কাজ করছে তার মনে। গ্রামের সেই মুক্ত বাতাস আর প্রিয়জনদের ভিড়ে এবারের ঈদটা নিশ্চয়ই অন্যরকম কাটবে। এদিকে শুভ্র আর শুভ্রা বাড়িতে পা রাখতেই সোহান চৌধুরী আর শাহেরা চৌধুরী মুখে একই খবর শুনতে পেল। গ্রামের বাড়ি যাওয়ার তোড়জোড় দেখে শুভ্র যখন আবার উল্টো পথে বাড়ির বাহিরে বের হতে চাইল, তখনই সোহান চৌধুরী গম্ভীর গলায় ডাক দিলেন, এই রাতে আবার কোথায় যাচ্ছিস? যা, গ্রামে যাওয়ার জন্য যা যা কাপড় লাগবে কাজের মেয়েদের বলে দে, ওরা গুছিয়ে দেবে। শুভ্র শান্ত স্বরে উত্তর দিল, দরকার নেই, আমি নিজেরটা নিজেই গুছিয়ে নিতে পারবো। আর হ্যাঁ, যেহেতু গ্রামে যাওয়া হচ্ছে, তাই আমার সাথে আমি ঈশানকেও নিয়ে যাব। ছেলের মুখে এমন অদ্ভুত কথা শুনে সোহান চৌধুরী যেন আকাশ থেকে পড়লেন। তিনি ভুরু কুঁচকে কর্কশ গলায় বললেন, তুই কি পাগল হয়ে গেলি শুভ্র? সামনে ঈদ, মুসলমানদের উৎসব, আর আমাদের গ্রামের বাড়িতে আমরা সবাই মুসলমান, তার মধ্যে তুইও ওই হিন্দু ছেলেকে নিয়ে যেতে চাস? লোকে বলবে কি? বাবার এমন সংকীর্ণ চিন্তাভাবনা শুনে শুভ্রর চোয়াল শক্ত হয়ে এলো। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, হিন্দু ছেলে না বলে ভাই বলেন আব্বু। ও আমার ভাই লাগে। আর ও হিন্দু হয়েছে তো কি হয়েছে? ও কি মানুষ না? ও কি আমাদের সাথে বসে একই টেবিলে খেতে পারবে না? ও নামাজ পড়তে না পারলেও আমাদের সাথে আনন্দ তো করতে পারবে। খুশিতে সামিল হতে তো ধর্ম বাধা থাকার কথা নয়। ছেলের মুখে এমন যুক্তি শুনে সোহান চৌধুরী বেশ বিরক্ত হলেন। তিনি কিছুতেই বুঝতে পারছেন না এই ঈশানের মাঝে এমন কি জাদু আছে যে শুভ্র ওই ছেলেটাকে নিয়ে এত বেশি কেয়ার করে। তিনি আবার কিছু বলতে চাইলেন, কিন্তু তার আগেই শুভ্র সাহেব জানিয়ে দিল, আব্বু, আমি সরাসরি বলে দিচ্ছি, আমি যদি গ্রামে যাই তবে ঈশানকে নিয়েই যাব। আর ও যদি না যায় তবে আপনারা যেতে পারেন, আমি যাব না। শুভ্রর এমন একরোখা জেদ দেখে শাহেরা চৌধুরী পরিস্থিতি সামলাতে এগিয়ে এলেন। তিনি সোহান চৌধুরীর হাত ধরে নিচু স্বরে বললেন, থাক না গো, ছেলেটা যখন এত করে চাইছে, আর ঈশানও তো ভালো ছেলে, নিয়ে যাক না সাথে। সোহান চৌধুরী আর কিছু বলল না ঠিকই, কিন্তু তার গুমট মুখ দেখে বোঝা গেল ছেলের এই সিদ্ধান্তে তিনি মোটেও খুশি নন। এদিকে শুভ্রর মনে তখন অন্য চিন্তা। ঈশানকে রাজি করানোই এখন আসল চ্যালেঞ্জ। শুভ্র বাড়ির বাহিরে এসেই ফোনটা বের করে সরাসরি ঈশানকে কল দিল। রিং হওয়ার কয়েক সেকেন্ডের মাথাতেই ওপাশ থেকে রিসিভ হলো। শুভ্র কোনো ভূমিকা না করে সরাসরি আদেশ দেওয়ার মতো করে বলল, ঈশান, তোমার প্রয়োজনীয় যা যা কাপড় লাগে সব এখানেই ব্যাগে গুছিয়ে নাও। ঈশান ওপাশ থেকে বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন বস, হঠাৎ কাপড় গোছাতে বলছেন কেন? শুভ্রর গলায় এক বিন্দু নমনীয়তা নেই। সে গম্ভীরভাবে উত্তর দিল, ঈশান, আমি এসবের উত্তর দেওয়াটা এখন প্রয়োজন মনে করছি না। তোমাকে যা বলছি ঠিক ততটাই করো। তাড়াতাড়ি কাপড় গুছিয়ে আমাদের বাসার গেটের সামনে এসে দাঁড়াবে। আর যদি না আসো তবে আমাকে পাবে তোমার বাসার সামনে। বলেই শুভ্র কোনো উত্তরের অপেক্ষা না করে খট করে ফোনটা কেটে দিল। সে খুব ভালো করেই জানে ঈশান এক মুহূর্তের সুযোগ দিলে সে হাজার অজুহাত দাঁড় করাবে। ফোন পকেটে রেখে শুভ্র নিজের ঘরে ফিরে এলো। আলমারি খুলে সে নিজেই নিজের প্রয়োজনীয় শার্ট, প্যান্ট আর পাঞ্জাবিগুলো গুছিয়ে নিতে লাগলো। গোছানোর এক পর্যায়ে আলমারির এক কোণ থেকে কাপড়ের ভাঁজ করা স্তূপের মাছ থেকে একটা ছবি আলতো করে মেঝেতে পড়ে গেল। শুভ্র নিচু হয়ে ছবিটা হাতে তুলে নিল। ছবিটার দিকে তাকাতেই তার পাথরের মতো শক্ত চেহারায় যেন বসন্তের হাওয়া বয়ে গেল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে স্নিগ্ধ হাসি। ছবিতে দেখা যাচ্ছে এক চঞ্চল কিশোরী মেয়েকে, যার হাসিতে যেন এক পৃথিবী মায়া মিশে আছে।
শুভ্র আলতো করে ছবিটার উপর হাত বুলিয়ে আবার সাবধানে সেটা ব্যাগের চেন দেওয়া পকেটে লুকিয়ে রাখলো। সবাই রেডি হয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। শুভ্র সদর দরজার দিকে বের হতেই দেখলো গেটের সামনে ঈশান বাধ্য ছেলের মতো দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা ছোট্ট ট্রাভেলার ব্যাগ। ঈশানকে দেখা মাত্রই শুভ্রর গম্ভীর মুখে এক চিলতে বিজয়ের হাসি ফুটে উঠল, যদিও সে সেটা প্রকাশ করলো না। সে ঈশানের সামনে এসে সোজা সাপটা গলায় বলল, গাড়িতে ওঠো। ঈশান আর কোনো প্রশ্ন করলো না। সে ভাবছিল হয়তো বসের কোনো জরুরি কাজ আছে, তাই এত রাতে ডাক পড়েছে। সে চুপচাপ সামনের সিটে গিয়ে বসলো, কিন্তু ঈশানের সব ভাবনায় জল ঢেলে দিয়ে হঠাৎ দৌড়ে এসে পিছনের সিটে ধপাস করে বসে পড়ল শুভ্রা। ওর মুখে চাওড়া হাসি। পিছনে আরেকটা গাড়িতে সোহান চৌধুরী আর সাহিরা চৌধুরী উঠে পড়লেন। সবকিছু যেন ঈশানার মাথার উপর দিয়ে যাচ্ছে। শুভ্র কোনো কথা না বলে স্টার্ট দিল। গাড়ি যখন হাইওয়েতে দাপিয়ে চলছে, ঈশান তখন আর থাকতে না পেরে শুভ্রর দিকে তাকিয়ে আমতামতা করে বলল, বস, কোথায় যাচ্ছি আমরা? আর শুভ্রা কেন আমাদের সাথে? পিছন থেকে শুভ্রা খিলখিল করে হেসে উঠল, দুষ্টুমি করে বলল, আরে ঈশান ভাইয়া, আপনাকে আমরা মারতে নিয়ে যাচ্ছি। সামনে পদ্ম সেতু আসছে না, ওখানে নিয়ে আপনাকে ব্রিজ থেকে টুপ করে ফেলে দেব। ঈশান মোটেও মজার ভঙ্গিতে নেই। ওর মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। সে ঘাড় ঘুরিয়ে শুভ্রার দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলল, শুভ্রা, আমি মজা করছি না বস। আমরা ঠিক কোথায় যাচ্ছি? শুভ্র তখনও এক মনে গাড়ি চালাচ্ছে। স্টিয়ারিংয়ে ঘোরাতে ঘোরাতে খুব শান্ত গলায় উত্তর দিল। গ্রামে। ঈশান আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলল, গ্রামে? গ্রামে মানে? শুভ্রা পিছন থেকে আবার ফোড়ন কাটল। আরে হ্যাঁ, আমরা সবাই আমাদের দাদুর বাড়ি যাচ্ছি, আর সাথে আপনাকেও নিয়ে যাচ্ছি ঈদ করতে। ঈশান যেন হাবা বেনে গেল। সব কিছু বুঝতে ওর কয়েক মুহূর্ত সময় লাগলো। যখন পুরোপুরি বুঝলো, তখনই সে ছটফট করে শুভ্রকে বলল, বস, গাড়ি থামান, আমি যাব না। শুভ্র ওর স্বভাবজাত ঘাটতারা উত্তর দিল, আমি তো তোমার কাছে জানতে চাইনি যে তুমি যাবে কি যাবে না। আমি জানি তুমি এখন আমাদের সাথে যাচ্ছ, দ্যাটস ইট। ঈশান মরিয়া হয়ে উঠল। বস, তা হয় না। আপনি বিষয়টা বুঝতে পারছেন না। প্লিজ গাড়িটা থামান। শুভ্র এক চুলও নড়ল না ওর সিদ্ধান্ত থেকে। সে স্টিয়ারিংয়ে শক্ত মুঠো রেখে বলল, আমার কিছু বোঝার দরকার নেই ঈশান। গাড়ি চলছে, গাড়ি তার ঠিকানাতেই থামবে। যদি তোমার খুব তাড়া থাকে তবে চলন্ত গাড়ি থেকেই ঝাঁপ দাও, তবুও এই গাড়ি থামছে না। ঈশান অনেক জোরাজোরি করলো, কিন্তু এই পাথরের মতো একরোখা শুভ্রর সামনে কোনো কাজ হলো না। শেষমেশ কোনো উপায় না দেখে সে একদম অসহায় মুখ করে সিটে হেলান দিয়ে বসে রইল। গাড়ি যখন হাইওয়ের একটা বড় মোড়ের কাছে এলো, ঠিক তখনই ওপাশের রাস্তা দিয়ে আর একটা পরিচিত গাড়ি ধীর গতিতে এগিয়ে আসতে দেখা গেল। সেটা দেখা মাত্রই পিছনে সিটে থাকা শুভ্রা চিৎকার করে উঠল, ভাইয়া, গাড়ি থামাও, জলদি থামাও। শুভ্র এক মুহূর্ত দেরি না করে সামনের গাড়িটার গতিরোধ করে নিজের গাড়িটা ব্রেক কষে থামিয়ে দিল। তবে তার চাতুরি দেখালো ঈশান। গাড়ি থামানোর সাথে সাথে শুভ্র খট করে ঈশানের পাশে ডোর লক করে দিল, যাতে সে কোনোভাবেই নেমে পালাতে না পারে। শুভ্র এক লাফে গাড়ি থেকে নেমে সামনে গাড়িটার কাছে দৌড়ে গেল। সেই গাড়িতে ছিল রিদিরা। রিদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্রা তাকে একরকম জোর করে টেনে গাড়ি থেকে বের করে আনলো। রিদি অবাক হয়ে বলল, আরে শুভ্রা, কি করছিস? আমাদের গাড়িতে যাচ্ছিলাম তো আমরা। কিন্তু শুভ্রা কারোর কথা শোনে না। সে রিদির হাত ধরে টেনে এনে নিজেদের গাড়ির পিছনের সিটে বসিয়ে দিল এবং নিজেও তড়িৎ গতিতে উঠে বসলো। শুভ্রা আয়নায় একবার রিদির দিকে তাকালো, কিন্তু চোখে চোখ পড়তেই আবার নির্লিপ্ত ভঙ্গিতে সামনের দিকে চোখ ফিরিয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি এখন হু হু করে গ্রামের মেঠো পথের দিকে এগিয়ে চলছে। চারপাশটা নিঝুম, কেবল ইঞ্জিনের হালকা আওয়াজ। হৃদয় একদম চুপচাপ জানালার বাহিরে দ্রুত সরে যাওয়া গাছপালার দিকে তাকিয়ে রইল। নিস্তব্ধতা ভাঙতে শুভ্রা হঠাৎ শুভ্রের উদ্দেশ্যে আবদার করে বসল,
ভাইয়া বোর হচ্ছি, একটা দারুণ গান দাও তো, সবাই মিলে একসাথে গাই। শুভ্র কোনো কথা বলল না, শুধু নিঃশব্দে হাতের রিমোটটা চেপে মিউজিক প্লেয়ারে একটা পরিচিত সুর ছেড়ে দিল। রাতের কুয়াশা ভেজা মেঠো পথের বুক ছিঁড়ে গাড়ির ভিতর তখন অরিজিৎ সিংয়ের সেই দরদি কণ্ঠটা মায়াবী এক পরিবেশ তৈরি করলো। গাড়ির স্পিকারে বেজে উঠল। শুভ্রা কোনো দ্বিধা ছাড়াই গানের তালের সাথে সুর মেলাতে শুরু করলো। সে নিজের মনেই গিয়ে চলেছে, যেন এই ভোরের আনন্দটা সে পুরোপুরি শুষে নিতে চায়। গানের কথাগুলো যখন গাড়ির বন্ধ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে, হৃদি আর চোখে একবার সামনের আয়নার দিকে তাকালো। দেখলো শুভ্র একমনে স্টিয়ারিং ধরে সামনের রাস্তার দিকে তাকিয়ে আছে। তার চেহারায় কোনো ভাবান্তর নেই, কিন্তু গানের প্রতিটা কথা যেন হৃদির বুকের ভিতরটা উথাল পাথাল করে দিচ্ছে। বিশেষ করে জানাম জানাম শব্দটা কানে আসতেই সে দ্রুত চোখে সরিয়ে বাহিরের দিকে তাকালো। ঈশানও চুপচাপ। সে এই অদ্ভুত পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। এক পাশে শুভ্রার উচ্ছল গান, অন্য পাশে শুভ্রর গম্ভীর স্তব্ধতা, সব মিলিয়ে এক বিষণ্ণ অথচ মধুর পরিবেশ। শুভ্রা হঠাৎ হৃদির হাতে একটা ঠেলা দিয়ে বলল, কি রে দিদি, তুইও গা, আমার সাথে সাথে সুর মেলা। এত সুন্দর গান, দেখিস সামনে যখন সূর্য উঠবে তখন আরো ভালো লাগবে। হৃদি মৃদু হাসলো ঠিকই, কিন্তু গাইতে পারল না। হঠাৎ মাঝপথে আকাশ ভেঙে ঝিমঝিমিয়ে বৃষ্টি নামলো। জানালার কাছে বৃষ্টির শব্দের এক অদ্ভুত ছন্দ তৈরি হলো। সেই শীতল হাওয়ার আর গাড়ির দুলুনিতে ঈশান কখন যে গভীর ঘুমে তলিয়ে গেল টেরই পেল না। কিছুক্ষণ পর শুভ্রাও হৃদির কাঁধে মাথা ঠেকিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পুরো গাড়িতে এখন শুধু শুভ্র আর হৃদি জেগে। শুভ্র পাথরের মতো স্থির হয়ে ড্রাইভ করছে, আর হৃদি জানালার বাহিরে বৃষ্টির ছাপটা দেখছে। ওর চোখে ঘুম নেই, বরং মনের ভিতর এক অদ্ভুত অস্থিরতা। গাড়িটা যখন জামালপুর শহর ছাড়িয়ে গ্রামের মেঠো রাস্তায় ঢুকলো, ঠিক তখনই বিপত্তি ঘটল। কদ্দমাক্ত মাটির রাস্তায় চাকাটা আচমকা একটা গর্তে পড়ে কাদায় দেবে গেল। ইঞ্জিন গর্জে উঠছে ঠিকই, কিন্তু গাড়ির এক চুলও সামনে এগোচ্ছে না। শুভ্র দাঁতে দাঁত চেপে স্টিয়ারিংয়ে একটা ঘুষি মারল। বাহিরে মুষলধারে বৃষ্টি, এর মধ্যে গাড়ি থেকে নামা মানে ভিজে একাকার হওয়া। হৃদি অবাক হয়ে শুভ্রর দিকে তাকালো। পরক্ষণে দেখল কোনো কিছু তোয়াক্কা না করে শুভ্র ঝাপটানি বৃষ্টির মধ্যেই দরজা খুলে নেমে গেল। হৃদি জানালার কাজ একটু নামিয়ে উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাইয়া? এই বৃষ্টির মধ্যে আপনি রাস্তায় কেন নামলেন? শুভ্রর মেজাজ তখন তুঙ্গে। কাদা আর বৃষ্টির ঝাপটায় সে বিরক্তিতে ফেটে পড়ে চেঁচিয়ে উত্তর দিল, বৃষ্টির মধ্যে নাচতে নেমেছি। হৃদি মুহূর্তেই চুপসে গেল। শুভ্রর এমন রুক্ষ উত্তরে তার বুকের ভিতরটা অভিমানে টনটন করে উঠল। সে দেখল শুভ্র গাড়ির পিছনে গিয়ে সর্বশক্তি দিয়ে ঠেলতে শুরু করেছে। বৃষ্টির জলে তার কালো শার্টটা গায়ের সাথে লেপ্টে গেছে, কাদা ছিটকে আসছে গায়ে। গাড়ি নড়াচড়া দেখে হৃদি বুঝতে পারল চাকাটা বেশ ভালোভাবে আটকে গেছে। একা শুভ্রের পক্ষে এটা তোলা প্রায় অসম্ভব। হৃদি আর এক মুহূর্ত ভাবল না। নিজের জেদ বা শুভ্রের বকুনি কোনো কিছুই পরোয়া না করে সেও হুট করে দরজা খুলে ওই মুষলধারে বৃষ্টির মাঝে নেমে পড়ল। কাদামাখা রাস্তায় পা রাখতেই তার পায়ের স্যান্ডেল দেবে গেল, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে সোজা গিয়ে শুভ্রর পাশে দাঁড়ালো। হৃদিকে এই মুষলধারে বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নামতে দেখে শুভ্র রীতিমতো গর্জে উঠল। বৃষ্টির শব্দের উপর দিয়ে হৃদির ধমক শোনা গেল, তোর সাহস তো কম না, এই বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নামলি কেন? অসুখ বাঁধাতে চাস? হৃদি বৃষ্টির ঝাপটায় চোখ পিটপিট করতে করতে জেদি গলায় উত্তর দিল, গাড়িতে বসে থেকে আমার ভালো লাগছে না। তার চেয়ে দুজন মিলে ধাক্কা দিলে তাড়াতাড়ি গাড়িটা গর্ত থেকে উঠবে, আর আমরা এখান থেকেও যেতে পারবো। কথা না বলে ধাক্কা দিন তো। শুভ্র আর কথা বাড়ালো না। সময়ের গুরুত্ব বুঝে সে আর হৃদি দুজন মিলে সর্বশক্তি দিয়ে গাড়িটা পিছনের দিক থেকে ঠেলতে শুরু করলো। কর্দামাক্ত পিছিল রাস্তায় কয়েকবার চাকা ঘুরল,
কাদা ছিটকে এলো দুজনের গায়ে। অবশেষে এক প্রবল ঝাঁকুনি দিয়ে গাড়িটা গর্ত থেকে উঠে এলো। দুজনেই ভীষণ হাঁপিয়ে উঠেছে। শুভ্রর কালো শার্টটা গায়ের সাথে লেপ্টে আছে, কপাল বেয়ে বৃষ্টির জল নামছে। হৃদির অবস্থাও তৈথবজ, তার থ্রি পিস আর হিজাব ভিজে একদম গায়ের সাথে সিটে গেছে। হৃদি যখন হাঁপাতে হাঁপাতে গাড়িতে ওঠার জন্য এক পা বাড়াতে গেল, ঠিক তখনই ঘটল বিপত্তি। কাদার উপর পা পিছলে সে ভারসাম্য হারিয়ে পিছনের দিকে হেলে পড়ে যেতে লাগলো। শুভ্র বিদ্যুতের বেগে হাত বাড়িয়ে হৃদিকে ধরে ফেলল, কিন্তু হৃদির ভিজে শরীরের স্পর্শে যেন এক মুহূর্তের জন্য শুভ্রর স্নায়ুতে তীব্র এক বৈদ্যুতিক ঝটকা দিল। এই আকস্মিক শিহরণ শুভ্র অপ্রস্তুত হয়ে অবচেতনভাবে হাতের বাঁধন আলগা করে দিল। ফল যা হওয়ার তাই হলো। দুজনেই ভারসাম্য হারিয়ে থপ্পাস করে কাদার মাখা রাস্তার উপর পড়ে গেল। কাদায় মাখামাখি হয়ে দুজনেরই কোমর আর পিঠে বেশ চোট লাগলো। হৃদি ব্যথায় কুঁকড়ে গিয়ে কোনো মতে কাদা মাখা হাত দিয়ে ভর দিয়ে ওঠার চেষ্টা করলো। ঠিক একই সময়ে শুভ্র টাল সামলাতে সামলাতে উঠে দাঁড়াতে গেল, কিন্তু বৃষ্টির তোড়ে আর পিছল রাস্তায় শরীরের নিয়ন্ত্রণ রাখা অসম্ভব হয়ে পড়ল। মাথা ঘুরিয়ে সোজা হতে হৃদি আবার পিছলে গেল এবং এবার সে সরাসরি গিয়ে পড়ল শুভ্রর উপর। মুহূর্তের ব্যবধানে এক অভাবনীয় কাণ্ড ঘটে গেল। হৃদির নিয়ন্ত্রণহীন শরীরটা শুভ্রের বুকের উপর আছড়ে পড়ল, আর ঠোঁট দুটো গিয়ে সরাসরি স্পর্শ করল শুভ্রর ঠোঁটে। স্তব্ধ হয়ে গেল চারপাশ। বৃষ্টির অঝোর শব্দ যেন এক নিমিষেই ম্লান হয়ে গেল। হৃদির সারা শরীর দিয়ে যেন হাজার ভোল্টেজ বিদ্যুৎ বয়ে গেল। হাড় কাঁপানো ঠান্ডার মাঝেও তার শরীরটা পাথরের মতো শক্ত আর গরম হয়ে উঠল। শুভ্রর চোখ দুটো বিস্ফোরিত। সে যেন বিশ্বাস করতে পারছে না তার সাথে ঠিক কী ঘটে গেল। কাদা, বৃষ্টি আর আবছা আলোয় সিক্ত দুটো শরীর এক অপার্থিব নিস্তব্ধতায় স্থির হয়ে রইল। বৃষ্টির অযোধ্যারা আর কাদামাক্ত রাস্তায় সেই নির্জনতায় সময় যেন থমকে দাঁড়িয়েছে। কথাই আছে, পুরুষ যতই গভীর বা পাথরের মতো শক্ত হৃদয়ের হোক না কেন, প্রিয় নারীকে এতটা নিবিড়ভাবে কাছে পেলে তার সব নিয়ন্ত্রণ ধুলোয় মিশে যায়। শুভ্রর বেলাতেও তার ব্যতিক্রম হলো না। তাই সে চিরাচেনা গাম্ভীর্য, রাগ আর শাসনের দেওয়াল এক মুহূর্তের স্পর্শে চুরমার হয়ে গেল। শুভ্র নিজেও জানে না সে এই মুহূর্তে কি করছে, কিন্তু অবচেতন মন সে আর নিজেকে সামলাতে পারল না। হৃদির ভিজে শরীরের উষ্ণতা আর ঠোঁটের সেই নরম ছোঁয়ায় শুভ্রর ভিতরে সুপ্ত আবেগগুলোকে জাগিয়ে তুলল। সে আলতো করে অথচ দৃঢ়ভাবে হৃদির কাদামাখা কোমরটা দুহাতে জড়িয়ে ধরল। এক অদ্ভুত উন্মাদনায় সে হৃদির ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। এ যেন এক তৃষ্ণার্তের জল পাওয়া। দীর্ঘদিনে জমে থাকা অব্যক্ত সব অনুভূতি এই একটা চুম্বনে মিশে গেল। এই প্রতিটি ছোঁয়া, প্রতিটি নিঃশ্বাস তাদের জন্য পবিত্র এবং একান্ত নিজেদের অধিকার। এদিকে হৃদির অবস্থা শোচনীয়। সে যেন আস্ত একটা জ্যান্ত পাথর হয়ে গেছে। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। সারা শরীরে বইছে এক প্রলয়ঙ্কারী কম্পন। বৃষ্টির ঠান্ডা জল তার গায়ে লাগছে ঠিকই, কিন্তু শুভ্রের শরীরের উত্তাপ আর এই আকস্মিক সোহাগের সে যেন এক অন্য জগতে হারিয়ে গেছে। সে শুভ্রকে ঠেলে সরিয়ে দেওয়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। এমনকি নিজের হাত দুটো নড়াচড়া করার কথা তার মাথাতেই আসছে না। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, চারপাশটা ঝাপসা হয়ে আসছে, আর কাদার উপর পড়ে থাকা দুটো শরীর এক অলিখিত চুক্তিতে একে অপরের গহীনে মিশে যাচ্ছে। এই মুহূর্তটি যেন তাদের জীবনের সব দূরত্ব আর অভিমান এক নিমিষেই ধুয়ে মিছে সাফ করে দিল। কতক্ষণ সময় যে তারা এইভাবে কাদা মাখা রাস্তার উপর বৃষ্টির তোড়ে মিশেছিল তার কোনো হিসেব নেই। চারপাশে পৃথিবীটা যেন ওই কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ এক ঝাপটা ঠান্ডা বাতাস তার বৃষ্টির তীব্র শব্দে শুভ্রর হুঁশ ফিরল। নিজের করা কাজটার গভীরতা বুঝতে পেরে সে নিজেই নিজের উপর চমকে উঠল। এক মুহূর্তের জন্য তার চোখ দুটো ছানা বড় হয়ে গেল। সে কি করলো? শুভ্র তড়িৎ গতিতে এক ধাক্কায় হৃদিকে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে সোজা সাপটা দাঁড়িয়ে পড়ল। তার বুকটা তখন কামড়ের হাঁপড়ের মতো ওঠানামা করছে।
উত্তেজনায় নাকি অপরাধ বোধে, সেটা বোঝা তাই। কাঁপা কাঁপা গলায় হৃদির দিকে আঙুল উঁচিয়ে সে ধমকের সুরে বলে উঠল। তুই 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 একটা সাংঘাতিক মেয়ে। বলেই শুভ্র আর এক সেকেন্ড সেখানে দাঁড়ালো না। কাদামাখা শরীর নিয়ে ল্যাপটপ বা অন্য কিছু পরোয়া না করে দ্রুত গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। ওদিকে হৃদি তখনও রাস্তায় ওই কাদার উপর পাথরের মতো বসে আছে। বৃষ্টির জল তার গায়ের কাদা ধুয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু মনের ভিতর যে তোলপাড় শুরু হয়েছে তা থামানোর সাধ্য কারণ নেই। তার সারা শরীরে এখনও শুভ্রের সেই বলিষ্ঠ হাতের স্পর্শ লেগে আছে। তার ঠোঁটে লেগে আছে সেই প্রথম সোহাগের উষ্ণতা। লজ্জায় তার মুখ দিয়ে কোনো কথা সরছে না, শরীরটা থরথর করে কাঁপছে। ফরজের আজানের সুমধুর ধ্বনি যখন গ্রামের নিস্তব্ধ বাতাসে ভেসে আসছে, ঠিক তখনই শুভ্রর গাড়িটা কাদামাখা অবস্থায় গ্রামের বাড়ির সদর দরজায় এসে থামল। বৃষ্টির ঝাপটা তখনও কমেনি। গাড়ির শব্দে ঈশানের ঘুম ভাঙল। সে চটপট শুভ্রাকে ডেকে তুলল। সবাই মিলে ওই রকম দৌড়ে বাড়ির বারান্দায় গিয়ে উঠল। একতলা বিশাল পুরনো ধাঁচের বাড়ি। ভেতরে ঢুকতেই সামনে পড়লেন সোহান চৌধুরী। শুভ্র আর হৃদির আপাতমস্তক কাদা আর পানিতে চপচপে ভিজা অবস্থায় দেখে তিনি আটকে উঠলেন।